হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে, প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন, কোপারনিকাস বা কোপারনিকানের অবদান, আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে কোপারনিকাসের অবদান, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শেষে যে উত্তর সেটি তোমাদের সামনে আমি প্রোভাইড করব। তো দেখে নেবো আমাদের মূল প্রশ্নটি কি রয়েছে। দেখো, BA হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার CC8 পেপারটির যে প্রশ্ন, এটা টিকা প্রশ্ন 5 নম্বরের, আধুনিক বিজ্ঞানে কোপারনিকাসের অবদান বা কোপারনিকান বিপ্লব। তা কোপারনিকান যা আবিষ্কার করেন সেটা একটা বিপ্লবের সমান, তাই বলা হয় কোপারনিকান বিপ্লব। এটা আমরা আরো আলোচনার ভিতরে আমরা এটা দেখব। তো দেখো, কোপারনিকাস যে সময় আবির্ভূত হন সেটা হচ্ছে 16শ শতাব্দী। তা 16শ শতাব্দীতে বিজ্ঞান আধুনিক, প্রাকৃতিক এবং ব্যবহারিক ক্ষেত্রে একটা প্রয়োগের যুগ বলা যায়। এবং এই 16শ শতকের আগে যে বিজ্ঞান ছিল মানুষের চিন্তা ভাবনার ভিতরে, কল্পনার ভিতরে ছিল। এতদিন বিজ্ঞান ছিল মানুষের কল্পনার জগতে, কিন্তু এই 16শ শতাব্দীতে বিজ্ঞান ব্যবহারিক ক্ষেত্রে তার বাস্তব রূপ ধারণ করে। এটাই কিন্তু একটা বিরাট পরিবর্তন। এই আধুনিক যুগে বিজ্ঞানের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বা বিজ্ঞানের ক্ষেত্রে পথিকৃৎ যারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন কোপারনিকাস, নিকোলাস কোপারনিকাস, যাকে আমরা কোপারনিকাস নামেই বেশি জানি। এখন এই কোপারনিকাস ছিলেন পোল্যান্ডের অধিবাসী এবং গণিত শাস্ত্রের অধ্যাপক, এটাও আমরা জানি। এতদিন পর্যন্ত পৃথিবীতে কয়েক শতাব্দী যাবৎ শিক্ষিত, পৃথিবীর সমস্ত শিক্ষিত, অশিক্ষিত বা ধার্মিক, ধর্মনিরপেক্ষ সকলেই বিশ্বাস করত এই মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে পৃথিবী, এবং পৃথিবী বাদে আর যে চন্দ্র, সূর্য বা অন্যান্য নক্ষত্রগুলো রয়েছে, এগুলো সবই পৃথিবীরই গ্রহ বা উপগ্রহ, এবং এগুলি পৃথিবীকে কেন্দ্র করে তারা আবর্তিত হচ্ছে, পরিক্রমা করছে। এই মতবাদের প্রবক্তা কে ছিলেন? বিখ্যাত ভূগোলবিদ টলেমি। তা টলেমির মতবাদ অনুসারে মহাবিশ্বের কেন্দ্রে তাহলে পৃথিবী অবস্থিত, এবং সূর্য, চন্দ্র, অন্যান্য নক্ষত্রগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। তা কোপারনিকাস সর্বপ্রথম তার এই গণিত বিদ্যার সাহায্যে গবেষণা করে দেখেন এবং বলেন, এই প্রচলিত মতবাদের বিরুদ্ধে গিয়ে তিনি বলেন যে মহাবিশ্বে বা এই সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে সূর্য, পৃথিবী নয়। সূর্য রয়েছে মহাবিশ্বের কেন্দ্রে, এবং পৃথিবী সহ আরো অন্যান্য গ্রহগুলো সবই এই সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এবং অন্যান্য গ্রহের মতো একটা নির্দিষ্ট কক্ষপথে নিয়মিতভাবে পৃথিবী এই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। তাহলে সম্পূর্ণ উল্টো একটা মতবাদ দিলেন কোপারনিকাস। এবং কোপারনিকাসের এই মতবাদ এতদিন ধরে চলে আসা যে মতবাদ তার বিরোধী, এবং ধর্মশাস্ত্রগুলোতে যে মধ্যযুগের যে বিভিন্ন মঠ বা গির্জায় যে বা বিশ্ববিদ্যালয়গুলিতে যে পড়ানো হতো ধর্মকেন্দ্রিক পুস্তক, সেখানে লেখা রয়েছে এই টলেমির মতবাদটাই লেখা আছে যে মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী এবং সূর্য তাকে ঘুরে বেড়াচ্ছে তার পাশ দিয়ে। কিন্তু এই যে প্রচলিত মতবাদ বা জনপ্রিয় যে মতবাদ পৃথিবীতে ছিল, তার বিরোধিতা করছেন এই কোপারনিকাস। কোপারনিকাসের মতবাদে সে সম্পূর্ণ যে পুরনো মতবাদকে ভুল বলে প্রমাণিত হচ্ছে, এবং যাজক সম্প্রদায়ের যে ধর্মীয় মতবাদ তার বিরোধী এই মতবাদ, এবং প্রচলিত যে মতবাদ সেই মতবাদের বিরোধী এই কোপারনিকাসের মতবাদ। তা কোপারনিকাস এটা জানতেন, এবং কোপারনিকাস খুব সাবধানী লোক ছিলেন। তিনি জানতেন এই মতবাদ যখন প্রকাশিত হবে তখন কিন্তু তার তাকে বিরোধিতার সম্মুখীন হতে হবে, এমনকি তার প্রাণও বিসর্জন দিতে হতে পারে। তাই কোপারনিকাস বহুদিন পর্যন্ত তার এই মতবাদ কিন্তু প্রকাশ করেননি। একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে, জীবন সাহান্যে এসে, রেটিকাস নামে এক তরুণ জার্মান পণ্ডিতের সাহচর্যে এবং তারই আগ্রহ অতিশয্যে কোপারনিকাস তার এই নতুন তত্ত্ব পুস্তকাকারে প্রকাশ করার জন্য মনস্তাপ করেন। প্রকাশিত হয় 1543 সালে কোপারনিকাসের রচিত গ্রন্থ ডি রিভলিউশনাবাস ক্যালিস্টিকাম, অরবাম ক্যালিস্টিকাম। এই গ্রন্থটি প্রকাশিত হলে কোপারনিকাস এই গ্রন্থের মাধ্যমে
সারা বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী রূপে অমরত্ব লাভ করেন এই গ্রন্থের মাধ্যমে। কারণ এই গ্রন্থে এতদিনকার প্রচলিত শত শত বছর ধরে মানুষ যেটা জেনে আসছে সেই মতবাদের বিরোধিতা করেন এবং সেই মতবাদকে ভুল বলে প্রমাণিত হচ্ছে এই গ্রন্থের মাধ্যমে। যে সূর্য মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত, পৃথিবী তাকে পরিক্রমা করছে। এই মতবাদটি সমগ্র বিশ্বের কাছে একটা বিপ্লবের সমান। তাই আমরা বলি কোপারনিকান বিপ্লব। তবে কোপারনিকাসের এই মতবাদ প্রকাশিত হওয়ার পরেও বহুদিন পর্যন্ত সাধারণ মানুষের উপর কিন্তু এর কোনো প্রভাব পড়েনি। সাধারণ মানুষ জানতেন বা সেই যে পুরনো মতবাদ সেই মতবাদেই বিশ্বাসী ছিলেন। পরবর্তীকালে কেপলার, গ্যালিলিও তারা এই শুধুমাত্র কোপারনিকাসের মতবাদকে অভ্রান্ত মনে করতেন না, তারা কোপারনিকাসের মতবাদকে জনপ্রিয় করে তোলার জন্য তারা কিন্তু চেষ্টা করেছিলেন। কোপারনিকাসের এই মতবাদ প্রকাশিত হওয়ার 50 বছর পরেও গ্যালিলিও এই কোপারনিকাসের মতবাদকে সমর্থন করেছিলেন বলে তিনি উপহাসের পাত্রে পরিণত হন এবং তার শেষ জীবন কি হয় সেটা আমরা কম বেশি জানি। তাকে গৃহবন্দী অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়। তাই কোপারনিকাস জানতেন যে তার এই তত্ত্ব যদি প্রকাশিত হতো তাকেও কিন্তু জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিতে হতো। তা যাই হোক, সাধারণ মানুষের মধ্যে বহুদিন ধরে এর কোনো প্রভাব কিন্তু পড়েনি। এই কেপলার, গ্যালিলিও এইসব প্রমুখ বিজ্ঞানীদের হাত ধরে টলেমির এই মতবাদ ভ্রান্ত প্রমাণিত হয়েছে বা হলো। এবং পাশাপাশি 1582 খ্রিস্টাব্দে পোপ গ্রেগরি তিনি এই কোপারনিকাসের সূর্য কেন্দ্রিক তত্ত্বের ভিত্তিতে ক্যালেন্ডারও সংশোধন করেছিলেন। এটাও একটা বড় বিষয়। তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে কিন্তু এর কোনো প্রভাব পড়েনি। সাধারণ মানুষ বহুদিন পর্যন্ত জানতেন, সেই টলেমির মতবাদটাকেই তারা অভ্রান্ত বলে মনে করতেন। কোপারনিকাসের এই মতবাদকে তারা বেশি গুরুত্ব দিতেন না। তা যাই হোক, পরবর্তীকালে আমরা পরবর্তী শতাব্দীগুলিতে আমরা আস্তে আস্তে জানতে পারছি বা মানুষ আস্তে আস্তে বিশ্বাস করলো যে কোপারনিকাসের এই মতবাদটাই সত্য। এবং কোপারনিকাসই পৃথিবীতে সর্বপ্রথম তার প্রমাণ করেন যে মহাবিশ্বে সূর্য অবস্থিত, কেন্দ্রে অবস্থিত এবং তাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে। এই যে চরম ধ্রুব সত্য, এই সত্য প্রথম তুলে ধরেন কোপারনিকাস তার গ্রন্থের মাধ্যমে ডি রিভলিউশনাবাস অরবাম ক্যালিস্টিকাম এই গ্রন্থের মাধ্যমে। এবং তার একজন তরুণ ছাত্র রেটিকাস তার সহযোগিতায় তিনি এই গ্রন্থটি প্রকাশ করেন এবং সারা বিশ্বের কাছে এই মতবাদটি তুলে ধরেন। তো এটাই হচ্ছে কোপারনিকান বিপ্লব। এবং এই যে বক্তব্যগুলো বললাম এটাকেই কিন্তু সংক্ষিপ্ত আকারে 250 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে লিখতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোপারনিকাসের অবদান। এরপরে এই ভিডিওটার পরে যে আমি ভিডিও নিয়ে আসবো, এরপরে যে তোমাদের সাজেশনে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে গ্যালিলিও, কেপলার, সেগুলো কিন্তু আমি একের পর এক এরকম ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তার উত্তরটিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশন এবং তোমাদের বাকি অন্যান্য 9 বা 10 বা এসএসসি B2 পেপারটির সাজেশন, প্রত্যেকটা পেপারের সাজেশন আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি এবং সেই সাজেশন ধরে ধরে একের পর এক আমি ভিডিও লেকচার ক্লাস কিন্তু তোমাদের সামনে হাজির করছি। তোমরা আমার চ্যানেলকে ফলো করলে দেখতে পাবে বা জানতে পারবে। বা তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, আমরা এবার এই নোটসটি বা এই কোশ্চেনের উত্তরটি আমরা কিভাবে লিখবো 250 ওয়ার্ডের মধ্যে, সেই উত্তরটি আমরা এবার অন স্ক্রিনে নিয়ে আলোচনা করব। হিস্ট্রি অনার্স বা জেনারেল, অনার্স জেনারেল এই কারণে যে অনার্সে তোমরা যারা এখন 4th সেমিস্টারে পড়ছো তোমাদের CC 8 পেপারে এই প্রশ্নটি রয়েছে। আবার তোমরা যারা 6th সেমিস্টার পাশে পড়ছো তোমাদের DSC B2 পেপারটির ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। তাই 5 নম্বরের এই প্রশ্নটি তোমাদের 4th সেমিস্টার অনার্সের ক্ষেত্রে এবং 6th সেমিস্টার পাশের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 16 শতকে ইউরোপের বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে কোপারনিকাসের অবদান কি লেখো, বা কোপারনিকান বিপ্লব বলতে কি বোঝো। এই প্রশ্নটির উত্তরটি তোমরা যেভাবে লিখবে, দেখো 16 শতাব্দীতে প্রকৃতপক্ষে আধুনিক প্রাকৃতিক ও ব্যবহারিক বিজ্ঞানের প্রারম্ভের যুগরূপে অভিহিত করা যেতে পারে। এতদিন পর্যন্ত যে বিজ্ঞান মানুষের কল্পনার মধ্যে স্থান পেয়েছিল 16 শতাব্দীতে তা বাস্তব রূপ গ্রহণ করতে শুরু করে। এই সময় বিজ্ঞান চর্চার পথিকৃৎ হিসাবে কোপারনিকাস 1473 থেকে 1548,
নিকোলাস কোপারনিকাস অথবা কোপারনিকাস পোল্যান্ডের অধিবাসী এবং গণিত শাস্ত্রের অধ্যাপক ছিলেন। বিজ্ঞানের ক্ষেত্রে আধুনিক যুগের অন্যতম পথিকৃৎ হিসাবে কোপারনিকাস পরিচিত। এতদিন পর্যন্ত পৃথিবীর সমস্ত শিক্ষিত এবং অশিক্ষিত, ধার্মিক এবং ধর্মনিরপেক্ষ মানুষ কয়েক শতাব্দী যাবৎ দৃঢ়ভাবে বিশ্বাস করত যে মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী অবস্থিত এবং সূর্য, চন্দ্র এবং অন্যান্য নক্ষত্র সমূহ তার উপগ্রহ। এই মতবাদের স্রষ্টা ছিলেন বিখ্যাত ভূগোলবিদ টলেমি। তার মতবাদ অনুযায়ী মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী অবস্থিত এবং একটি নির্দিষ্ট কক্ষপথে অবস্থিত গ্রহ উপগ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে তাদের পথ পরিক্রমা করে। পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে, কোপারনিকাস এই মতবাদের বিরোধিতা করছেন। কিন্তু কোপারনিকাস এই জনপ্রিয় মতবাদের বিরোধিতা করেন এবং ঘোষণা করেন যে সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থিত এবং পৃথিবী সূর্যের অন্যতম গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও একটি নির্দিষ্ট কক্ষপথে নিয়মিতভাবে সূর্যকে পরিক্রমা করে। কোপারনিকাস এই মতবাদের প্রচলিত সকল মতবাদের বিরোধী ছিলেন এবং ধর্মশাস্ত্রের অভিমতের সঙ্গে সঙ্গতিহীন ছিল। কিন্তু কোপারনিকাস অত্যন্ত সাবধানী লোক ছিলেন, সুতরাং তিনি এই মতবাদ প্রকাশ্যে প্রচার করতে দ্বিধাবোধ করেন। বিদগ্ধ জনের কাছে গ্রহণযোগ্য করার উদ্দেশ্যে তিনি স্বচ্ছ যুক্তি, জাল এবং সুদৃঢ় গাণিতিক ভিত্তির উপর নিজের নতুন তত্ত্বকে প্রতিষ্ঠিত করলেও সূর্যকেন্দ্রিক মতবাদ যাজকীয় বিশ্বাস ও শিক্ষার পরিপন্থী হওয়ায় তিনি এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করলেও সূর্যকেন্দ্রিক মতবাদ যাজকীয় বিশ্বাস ও শিক্ষার পরিপন্থী হওয়ায় তিনি তত্ত্ব প্রকাশ না করে বহুদিন গোপন করেছিলেন। অবশেষে জীবন সাহান্যে রেটিকাস নামক এক তরুণ জার্মান পণ্ডিতের সাহচর্যে এসে তারই আগ্রহাতি সজ্জে কোপারনিকাস তার নতুন তত্ত্ব পুস্তকাকারে প্রকাশ করতে রাজি হন। 1543 খ্রিস্টাব্দে কোপারনিকাস রচিত গ্রন্থ ডি রিভলিউশনাবাস অরবাম ক্যালেস্টিকাম প্রকাশিত হয়। কোপারনিকাস রচিত এই একমাত্র গ্রন্থটি তাকে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী রূপে অমরত্ব দান করেছে। শেষ প্যারায় দেখো 3টি প্যারা, এখানে 250 ওয়ার্ডের 3টি প্যারাই তোমরা করবে। তবে কোপারনিকাসের এই আবিষ্কার দীর্ঘকাল যাবৎ সাধারণ মানুষের মনে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারেনি। পরবর্তীকালে কেপলার ও গ্যালিলিও কোপারনিকাসের মতবাদ শুধুমাত্র অভ্রান্ত বলে মনে করেননি, এই মতবাদকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করেন। কিন্তু কোপারনিকাসের এই মতবাদ প্রকাশিত হওয়ার 50 বছর পরেও গ্যালিলিও এই মতবাদের প্রতি সমর্থন জানানোর জন্য উপহাসের পাত্রে পরিণত হন। এর 70 বছর পরেও তিনি যদি এই মতবাদ সম্পর্কে অজ্ঞতার ভান না করতেন, তাহলে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে তাকে আত্মবিসর্জন করতে হতো। কোপারনিকাস, গ্যালিলিও প্রমুখ বৈজ্ঞানিকদের দ্বারা টলেমির মতবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হলেও 1582 খ্রিস্টাব্দে পোপ গ্রেগরি কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্বের ভিত্তিতে ক্যালেন্ডার সংশোধন করলেও তৎকালীন ইউরোপের বহু লোকই টলেমির মতবাদকে অভ্রান্ত বলে স্বীকার করতেন। তো এই নোটসটিকে তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য এই নোটটি তোমরা পড়তে পারো। এটা খুব ভালো মার্কস তোমরা পাবে, প্রায় 4 পাবে 5-এর ভিতরে। তোমাদের এরপরে যে বাকি টিকাগুলো রয়েছে, গ্যালিলিও, কেপলার এবং আরও একাধিক যেসব সাজেশনের যেসব প্রশ্ন, আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে এবং তার উত্তরটিও তোমাদের সামনে আমি হাজির করব। তাই আমার এই চ্যানেলটি অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তোমরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে।